আওয়ামী লীগের সাইবার সেল থেকে একটা ছবি এডিট করে প্রচার করা হয়েছিল, দাবি করা হয়েছিল, তখনও গণমাধ্যমে বেশ হইচই হয়েছিল। তখন আমি দেশে এসে এবছরের জানুয়ারিতেই সংবাদ সম্মেলন করে একাধিকবার টক শোতে আমি ক্লিয়ার করেছি সেই বিষয়টি। 6 মাস পরে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার আসলে কোনো মানে নেই। না, আপনার ব্যাখ্যা দিতে হবে না, ব্যাখ্যা আপনি দিলেন, আপনার ব্যাখ্যা দিতে হবে না। আমি শুধু আপনাকে জানতে চাই যে মেহেদী মানে সাফাদি বা কারো সঙ্গেই কি আপনি 28 ডিসেম্বর 2022 দুপুর 2টার সময় দুবাই সান হোটেলে কয়েকটি গাড়িতে করে গিয়ে 7 জনের টিম নিয়ে গিয়ে 2 জন আলাদা করে গিয়ে কোথাও গিয়ে কারোর সঙ্গে দেখা করেছিলেন? না, এটা একেবারেই মিথ্যা কথা। যে এই যে আপনার নাম বলেছেন, এই হোটেলের নামও আমি শুনি নাই, আর এরকম কারোর সাথে আমি আমার সাথে দেখাও হয়নি। বরঞ্চ প্রধানমন্ত্রীর পুত্রের সাথে এই মেহেদী সাফাদির মিটিং হয়েছে, বিবিসি নিউজে পড়েছি। সজীব ওয়াজেদ জয়ের সাথে ওয়াশিংটনে মিটিং হয়েছে, সেটি আমরা না, এটি একটু ইররিলেভেন্ট তথ্য জনাব নূর। আমি আপনার সাথে তাইলে আপনার ওই সফরে আপনার সাথে বাংলাদেশি ছাড়া বিদেশি কার কার সঙ্গে বৈঠক হয়েছে? কারোর সঙ্গে বৈঠক হয়েছে কি? না, আমি তো কারোর সাথে আসলে অ্যাকচুয়ালি বৈঠক করতে যাইনি। আমি আমাদের যে প্রবাসী অধিকার পরিষদ নামে একটি সংগঠন রয়েছে, তাদের নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করে মূলত সংগঠনটাকে গতিশীল করার জন্য গিয়েছি। বাইরের কারোর সাথে দেখা হয়নি, তবে বাংলাদেশি অনেকের সাথে দেখা হয়েছে। বিদেশি কারোর সঙ্গে আপনার কোনো বৈঠক হয় নাই? না, বিদেশি কারোর সাথে, বিদেশি আমি যখন ওমান গেছি তখন ওমানের আপনার ওই রাজপরিবার, কাতারের রাজপরিবারের লোকজনের সাথে দেখা হয়েছে, কাতারের আপনার এবং ওমানের রাজপরিবারের সদস্যদের সাথে, বাট অন্য কোনো বিদেশিদের সাথে দেখা হয়নি। দুবাইতে আপনার সাথে কোনো বিদেশি কারো কোনো বৈঠক হয় নাই, আর আপনি পরিষ্কার করলেন। ইন্টারেস্টিং ব্যাপার যে তাইলে আপনাদের, আমি এখন কি বলবো আমি জানি না, যে গণপরিষদের আহ্বায়ক জনাব রেজা কিবরিয়া যে অভিযোগটি আনলেন, সেই অভিযোগটি কি একদম আকাশ থেকে আনলেন? তার আগে আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের মিডিয়া সেল থেকে কিছু ছবি প্রকাশ করা হয়, আপনি তার জবাবে যেরকম জি ছবি প্রকাশ করা হয়, তারপর ছবি এডিট করে প্রচার করেছে, সেটা এডিটেড ছবি, সেটি আসলে প্রকৃত ছবি নয়। জি, কিন্তু রেজা কিবরিয়া বলেছেন যে আপনার সঙ্গে দেখা হয়েছে, এবং রেজা কিবরিয়া এটিও বলেছেন যে আপনি ওইখান থেকে দেখা করে ফেরার সময় একটি কালো ব্যাগ নিয়ে গেছেন। তিনি অবশ্য জানেন না সেই কালো ব্যাগের মধ্যে টাকা আছে নাকি অন্য কি আছে। এটি কেন বলছেন তাহলে? এখন এটা আপনি জানেন, এই বাইরে গেলে আমরা বাংলাদেশে বিশেষ করে পাসপোর্ট তো সাথে সাথে রাখতে হয়। মোবাইল থেকে আমার সাথে এমনিতেই সবসময় একটা ছোট্ট ব্যাগ ছিল, ছোট একটা পার্স ব্যাগের মধ্যে, এটা সবসময় ছিল। আমি যেখানেই গিয়েছি, এয়ারপোর্টে দেখবেন আমি ছবিতেও পোস্ট দিয়েছি। তো এখন এটা একটা আয়রনি যে রেজা কিবরিয়া হচ্ছে 6 মাস পরে হচ্ছে এই আওয়ামী লীগের সাইবার সেলের অপপ্রচার এবং প্রোপাগান্ডাটি নতুন করে তুললেন, কিন্তু গত 6 মাসে কিন্তু দলের মিটিং এ কিংবা এটার ব্যাখ্যা তিনি চাননি। যখন দল থেকে তাকে আমরা অপসারণের সিদ্ধান্ত নিয়েছি, তখন তিনি এই দাবি তুলেছেন। তো আমার মনে হচ্ছে উনি আমাদের ক্ষুব্ধ হয়ে এই দাবি বা এই কথাগুলো বলছেন, আসলে যার ভিত্তি নাই একেবারে। আমরা বলতে কারা, মানে আপনি এবং আপনার অফিস? না, আমি বিশেষ করে গণ অধিকার পরিষদের আপনার 87 জন সদস্য ইতিমধ্যে একমত হয়েছে। আপনার 18 জন সদস্যের মধ্যে 87 জন সদস্য একমত হয়েছে যে ডক্টর রেজা কিবরিয়া যে সমস্ত তৎপরতা চালাচ্ছেন বিএনপি ভাঙার কিংবা আগামী নির্বাচনে সরকারের সাথে গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে অংশ নিয়ে দলকে বিতর্কিত করা, দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার, সেটার বিরুদ্ধে 187 জন সদস্য একমত হয়েছে যে রেজা কিবরিয়াকে নিয়ে দল করা যায় না। তার ইমপিচমেন্ট নিয়ে এখনো অফিসে আলোচনা চলছে। আমরা এই বিকাল 3টা থেকে মিটিং চালাচ্ছি। এখনো শুধুমাত্র আপনার এই মিটিং এ অংশ নেওয়ার জন্য আমাদের আলোচনাটি এখন পোস্টপন্ড আছে। আজকের মিটিং এ এই বিষয়ে সিদ্ধান্ত হবে অপসারণের বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী। আপনারা সেদিন ছাদের বৈঠকে, রেজা কিবরিয়ার বাসার ছাদের বৈঠকেও তো তাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি কি আপনি একাই নিয়েছেন সিদ্ধান্তটি? সেটি কোনো গণতান্ত্রিকভাবে নেওয়া ছিল না? সেদিন আমরা আলোচনা করেছিলাম, অনেকের আলোচনা ছিল। যখন আমার কাছে এটি অনেকের মতামত, যখন আমি 87 জনের মতামত পেয়েছি, মানে 2/3 অপসারণ করার জন্য, তখন আমরা এখন সাংগঠনিক প্রক্রিয়ায় যে আমাদের গঠনতন্ত্রের আপনার 38 এবং 39 ধারায় বলা আছে কিভাবে এই অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এখন আমরা সেই প্রক্রিয়ার দিকে হাঁটছি। আজকের মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রেজা কিবরিয়াকে নেওয়া হয়েছিল কোন প্রক্রিয়ায়? রেজা কিবরিয়াকে নেওয়ার বিষয়টা ছিল, আপনি জানেন যে আমাদের উত্থানটা ছাত্র আন্দোলন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন এবং ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে, তো আমরা দল গঠনের আগে কিছু সিনিয়র মানুষ চাচ্ছিলাম
যে দেশের এই ক্রান্তি লগ্নে তারা যেন তরুণদের সাথে রাজনৈতিক এই প্রক্রিয়ায় যুক্ত হয়। অনেক মানুষের সাথে কথা বলার পরে রেজা কিবরিয়া কোন বিবেচনায় আপনাদের কাছে মনে হয়েছে যে তিনি সিনিয়র রাজনীতিবিদ? তিনি কি এর আগে কত সিনিয়র রাজনীতি করেছেন? না, যাই হোক, এখন সে বিবেচনা আসলে অনেকগুলো না, কারণ আমাদের সাজেশন হচ্ছে আপনারা রেজা কিবরিয়ার সাথে গিয়েছেন কারণ রেজা কিবরিয়ার নামটি ব্যবহার করে আপনার বিদেশি শক্তির সহায়তা চেয়েছেন, এবং সেই সময় আমি যদি আরেকটু অন্যভাবে বলি, আপনারা অনেক রকম ষড়যন্ত্র করতে চেয়েছেন, ভেবেছেন রেজা কিবরিয়া দিয়ে এটি সম্ভব হবে। না, সেরকম কিছু না। আমরা প্রথমত ভেবেছি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছে এমন কোন রাজনীতিবিদ নাই। সো গণ অধিকার পরিষদের জন্য এইটা একটা মানে উদাহরণ হতে পারে। 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অক্সফোর্ড থেকে হার্ভার্ড থেকে পড়াশোনা করার লোক এসেছেন। ডক্টর কামাল হোসেন নিজেই অক্সফোর্ডে পড়াশোনা করেছেন। সরি, ডক্টর কামাল হোসেন তো অনেক আগে থেকে আছেন। হ্যাঁ, আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, বর্তমানে নাই। আওয়ামী লীগের উপদেষ্টাদের মধ্যে একজন, আওয়ামী লীগের উপদেষ্টার, প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে একজন ডক্টর গহর রিজভী, তিনি হার্ভার্ডে পড়িয়েছেন। উনি তো এখন নাই, উপদেষ্টা হিসেবে নাই। উনি উপদেষ্টা হিসেবে বোধহয় তো নাই এখন। আমি আর মনে করলে আরো কয়েকজনের কথা আমি মনে করতে পারবো। যাই হোক, আমার একটা তথ্যের গ্যাপ থাকতে পারে, তবে আমি আমরা মনে করেছি তরুণরা যে আমরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিত একদল তরুণ, তাকেও আমরা নিয়ে চলতে পারি, সেই বিবেচনায় আমরা শুরু করেছিলাম বলতে গেলে। এবং আপনার আহ্বায়ক কমিটি আপনি জানতে চেয়েছিলেন কিভাবে তাকে নিলাম, সেই প্রক্রিয়াটা ছিল আসলে সকলের, আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার যে অঙ্গ সংগঠন ছিল, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছিল, তাদের মতামতের ভিত্তিতে আমি প্রস্তাব করেছিলাম আহ্বায়ক হিসেবে তার নাম। জনাব নূর, এটি আপনি একক সিদ্ধান্তে করেছিলেন, আপনি এবং আপনার দুই একজন বন্ধু বান্ধব, কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তাকে নেওয়াটাও না, তাকে বহিষ্কারটাও না। গণতান্ত্রিক যে আমি গণ অধিকার পরিষদকে মোটামুটি ভাবে আপনি আপনার পকেট সংগঠন বানিয়েছেন এখন, অভিযোগ এটি। এটা আপনাদের কাছে মনে হতে পারে। শুনেন, এখন আমি কাজ করি আমার একটা টিম নিয়ে, সো স্বাভাবিকভাবে একটা প্রত্যেকটা দলের একটা কোর এবং একটা গ্রুপ থাকে যারা সিদ্ধান্ত মেকিং করে থাকে। তো গণ অধিকার পরিষদ ছোট সংগঠন হলেও, কিংবা তার আগে আমরা যখন রাজনৈতিক প্রক্রিয়া করবো, ছোট সংগঠন হলেও আমাদের একটা কোর গ্রুপ ছিল। সেই কোর গ্রুপে আলাপ আলোচনা করেই আমরা একমত হয়েছি। এখানে আমি চাইলে আসলে অনেক কিছু করতে পারি না, তাহলে রেজা কিবরিয়াকে এতদিন বহিষ্কার করে ফেলতাম। সো আমাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এটাই গণ অধিকার পরিষদে একটা ব্যতিক্রম। মানুষের মনে রাজনীতি করি একটি আদর্শিক প্রেরণা থেকে, যারা এই যুগে যুগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা এদেশের স্বাধীনতা আন্দোলনের কারিগর, গণতান্ত্রিক আন্দোলনের কারিগর। এবং এখনো আমরা এই সমাজের যে প্রয়োজন রয়েছে, দেশের যে প্রয়োজন রয়েছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করা হোক, আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে অক্ষুণ্ণ রাখা হোক, কিংবা দেশ এবং জনগণের প্রয়োজনে ছাত্র সমাজকে যেন প্রস্তুত করতে পারি, সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্য। এবং এটি লাভজনক কিংবা টাকা পয়সার হিসাব কিংবা ব্যাংক অ্যাকাউন্টের হিসাব এটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটির সঙ্গে আবেগ, অনুভূতি, বাঙালি তরুণদের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনার স্পন্দন অনুভব করার বিষয়টি সম্পৃক্ত রয়েছে। আপনি যা বললেন তা তো অবশ্যই মানে খুবই আদর্শ কথা, কিন্তু আমি যদি আপনাকে আপনাদের গঠনতন্ত্র থেকে একটু পড়ে শোনাই, যে গঠনতন্ত্রের মধ্যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য আছে হচ্ছে দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য, বৈজ্ঞানিক, গণমুখী, বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষা ভিত্তিক সার্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নেওয়া, এটা হচ্ছে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য। আপনি কি মনে করেন এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ আদৌ কাজ করে, নাকি ছাত্রলীগ কাজ করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগ সরকারকে আরো অনেক বেশি সময় ক্ষমতায় রাখার জন্য? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করা, আমাদের ছেলেমেয়েরা যেন দক্ষ গ্রাজুয়েট হয়, আমরা যেন বিশ্বের শিক্ষা মানচিত্রে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নিশ্চিত করতে পারি, সেটির জন্য আমরা কাজ করি। এবং আমরা যেটি বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে শুধু নয়, একজন সচেতন তরুণ হিসেবে যেটি মনে করি, বাংলাদেশের তরুণদের ভাগ্য, বাংলাদেশের ছাত্র সমাজের ভাগ্য শেখ হাসিনার লড়াই, শেখ হাসিনার অগ্রযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আছে। কারণ আমরা এমন একটি সরকারের সময়ে এই দেশের শিক্ষাঙ্গনে লেখাপড়া করতে পারছি, যেই সরকারের শিক্ষা বাজেট আগের সরকারের টোটাল বাজেটের চেয়ে বেশি, যেই সরকার আমাদের কারিগরি শিক্ষা খাত, যেটি আমাদের ছাত্র সমাজের অন্যতম লক্ষ্য যে আমরা কারিগরি শিক্ষায় বেশিরভাগ শিক্ষার্থীকে নিয়ে আসতে পারবো, সেটি আমরা 1% থেকে 17% নিয়ে আসতে পেরেছি। আমরা গণমুখী শিক্ষার জন্য বাংলাদেশের শিক্ষার্থীরা যুগে যুগে লড়াই করেছে, আজকে আমাদের সকল শিক্ষার্থী উপবৃত্তির আওতায় এসেছে। আমি শেষ করছি, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের জন্য বই নিশ্চিত করতে পেরেছি। এবং এই শিক্ষাকে ব্যয় করা, এটিকে বিনিয়োগ হিসেবে দেখার যে রাষ্ট্রীয় প্রবণতা, আমরা মনে করি যে আজকের তরুণেরা যে প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে, দক্ষ গ্রাজুয়েট হচ্ছে, কর্মসংস্থানে যেতে পারছে, শুধুমাত্র চাকরি করছে না, চাকরিতে যেতে পারছে, এবং সরকারি চাকরির মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক হওয়ার কারণে আমাদের যে আগ্রহ বেড়েছে,
এটি শেখ হাসিনা সরকারের আইনের শাসন, না, দূরদর্শী এবং তারুণ্যদীপ্ত না, কিন্তু সাদ্দাম, আপনি যে কারণে রাইট সরকারি চাকরির কথা আপনি বললেন বলে বলছি, আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ করার একটি উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কিছু পর্যায়ে সরকারি চাকরিতে ভালো সুযোগ পাওয়া। অনেকে গর্ব করে বলছেন আমি ছাত্রলীগ করছি। আমরা জানি যে প্রয়াত মরহুম এসটি ইমাম কিন্তু বলেছেন যে ছাত্রলীগ যারা করেছে তাদের চাকরিতে তারা অগ্রাধিকার পাবে। আমরা কিন্তু মন্ত্রীদের স্পষ্ট হয়ে বলতে চাই, এটির কোনো প্রশ্নই আসে না, এটি কোনো প্রশ্ন আসে না। কারণ বাংলাদেশের সরকারি চাকরি, সেটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আপনি নিজেও খোঁজ খবর নিতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেকে জিজ্ঞেস করতে পারেন, শতভাগ এই শেখ হাসিনা সরকার শতভাগ দক্ষতা, যোগ্যতা, মেধার উপরে ভিত্তি করে আজকে সরকারি চাকরি নিশ্চিত করতে পেরেছে। এবং যে কারণে আজকে এর আগে কিন্তু বিএনপি জামায়াতের সময় যখন ছিল, আমি শেষ করছি, সেটি ফিফা বিশ্বকাপের মতো 4 বছর পর পর বিসিএস এর জন্য অপেক্ষা করতে হতো। ছাত্র দলের ক্যাডার হলে সে সরকারি চাকরি পাবে, এটির নিশ্চয়তা ছিল। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার বানিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতো। আজকে কিন্তু আমাদের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএ থেকে একজন শিক্ষার্থী, বুয়েট থেকে একজন শিক্ষার্থী, তারও যে সরকারি চাকরির প্রতি আগ্রহ বেড়েছে, এটির অনেক অন্যতম বড় একটি কারণ হচ্ছে যে আমরা মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক ভর্তি চাকরির পরীক্ষা, সেটি শেখ হাসিনা সরকার নিশ্চিত করতে পেরেছে। এবং শেখ হাসিনা সরকারের জনপ্রিয়তার অন্যতম কারণ কিন্তু এটিও। জনাব সাদ্দাম হোসেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি অনেক বেশি করে খেয়াল করেন যে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে সচিব থেকে যে কোনো প্রশাসনের কর্মকর্তা, তারা প্রথম যে কথাটি বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোন একটা বিপদে পড়ে, দেখেন আমি ছাত্রলীগ করা মানুষ। আমি অন্ততপক্ষে এত দূরে থেকেও আমি অন্ততপক্ষে 10 জায়গায় 15 জায়গায় শুনেছি 30, 35, 40 বিসিএস এর যারা আসছেন তারা সবাই এই কথা বলেন যে দেখেন আমি ছাত্রলীগ করে আসছি। এটি হচ্ছে স্থানীয়দের সাথে কথা বলার সময় বলেন, এমনিও বলেন। এটির কারণটা কি আসলে? মানে বাংলাদেশ ছাত্রলীগ, জি, ছাত্রলীগ করা আমি মনে করি একটা লাইফস্টাইলকে বেছে নেওয়া। এবং ছাত্রলীগ করা অনেক বেশি গৌরবের। একটি ভুইফোর সংগঠনের সদস্য সচিব হওয়ার চেয়ে ছাত্রলীগের একজন কর্মী হওয়া অনেক গৌরবের, অনেক অহংকারের। এবং এই দেশের প্রতি যে তাড়না অনুভব করি, এটি আসলে সম্পূর্ণ একটি আদর্শিক বিষয়। এবং আমি ছাত্রলীগ করছি, দেখুন আজকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলতে পারি, ছাত্রলীগ করা একজন কর্মী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, ছাত্রলীগ করা একজন জেলা পর্যায়ের সভাপতি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন, ছাত্রলীগ করা কর্মী আজকে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছে, ছাত্রলীগ করা কর্মী আজকে উদ্যোক্তা হচ্ছে। কিছুদিন আগে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে। আওয়ামী লীগ ক্ষমতা এসে জনগণের ভোটের উপর ভিত্তি করে, তরুণদের ভোটের উপর ভিত্তি করে কিছুদিন আগে ফরওয়ার্ড 30 যে 30 জন উদ্যোক্তাকে বেছে নিতে, সেখানেও বুয়েটের ছাত্রলীগ কর্মী দীপ্ত সাহা রয়েছে। তো ছাত্রলীগ হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান, ছাত্রলীগ হচ্ছে এই তরুণ প্রজন্মের নির্ভরতার ঠিকানা। এবং এখনো এই ছাত্রলীগের রাজনৈতিক প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীরা যেমন শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারে, ঠিক তেমনি অসাধারণ মানুষ হওয়ার অনুপ্রেরণা পায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার স্পৃহা পায়। এবং এই সস্তা রাজনীতি কিংবা পপুলিস্ট রাজনীতি নয়, আমরা যেন দিন বদলে রাজনীতি করতে পারি, সমাজ বদলে রাজনীতি করতে পারি, শহীদের রক্তের প্রতি আমাদের ঋণ পূরণ করতে পারি, ছাত্রলীগ আজকেও সেটি করে যাচ্ছে। আমি শুধু এই ব্যাপারে, এই প্রসঙ্গে, চাকরি প্রসঙ্গে আমি শেষ প্রশ্ন করি যে এই কথা কি ঠিক, যদি কেউ ছাত্র অবস্থায় ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন করে, পুলিশের রিপোর্টের যেটা যায় সেটা তার সরকারি চাকরি, প্রথম শ্রেণীর সরকারি চাকরি পাওয়া তার জন্য একটু দুষ্কর হয়ে দাঁড়ায়? সে যদি বিএনপি করে প্রশ্নই আসে না। সেটি আমাদের বর্তমান সময়ে আপনি খোঁজ খবর নিলেই জানতে পারবেন। সেটি এখন আমাদের চাকরির পরীক্ষার পরে যে ভেরিফিকেশনটি হয়, সেই ভেরিফিকেশনে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে কিনা সেটি যাচাই বাছাই করা হয়। ফৌজদারি মামলা রয়েছে কিনা, কারো রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিশ্বাস, এটি দেখার কিন্তু কোনো সুযোগ নেই। এবং আমরা শেখ হাসিনার দক্ষতা ভিত্তিক সরকারি চাকরি পদ্ধতি সেটি নিশ্চিত করেছে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু জনাব নুরুল হক নুরুর কাছে যাব, তবু আমি একটি কথাগুলো বলা হচ্ছে। আমি একটা কথা আপনাকে বলি, আপনি টাকা নিয়েছিলেন কিনা? দরকার নূর, আপনি টাকা নিয়েছিলেন কিনা শওকত মাহমুদের কাছে? নো, কোনো টাকা নেই। আমি বলি শওকত মাহমুদ একজন প্রেস ক্লাবের একাধিকবারের আপনারই এই পেশার সাংবাদিকদের নেতা ছিলেন। প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেমিনারে গেছি, তার সাথে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমার কাছে স্বাভাবিকভাবে আমি বলি খালেদ ভাই, আমাদের বিশেষ করে 2019 সাল থেকে বিশেষ করে বর্তমান সরকারের অত্যাচার, নির্যাতন, নিগ্রহে আমাদের কাছে মনে হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন হওয়ার মধ্যে দিয়ে এই দেশের মানুষ একটা মুক্ত বাতাসে অক্সিজেন গ্রহণ করতে পারবে। কাজেই এদের পতন কিভাবে ঘটানো যায়, দিনে রাত্রে ধ্যানে জ্ঞানে এরকম একটা ভাবনা আমার ছিল, আমার সহকর্মীদের ছিল। তখন অনেকে বলেছে যে এরকম একটা আন্দোলন হচ্ছে, এই আওয়ামী লীগ বিএনপি থাকবে না, একটা বিকল্প সরকার গঠিত হবে, এই সরকারের পতন হবে, তো তোমাদের সেখানে অবস্থান কি হবে? স্বাভাবিকভাবে সরকার বিরোধী কোনো তৎপরতার কথা যদি বলা হয়, সেখানে আমাদের প্রাথমিকভাবে নৈতিক মোরাল গ্রাউন্ড থেকে, দলীয় পজিশন থেকে অবস্থান থাকবে। আমি একটু শুনে আমার শেষ করতে দেন। আমি যখন বলেছে তখন আমি বলেছি না, আপনারা যেটা বলতেছেন এইটা তো মনে হচ্ছে গোয়েন্দা সংস্থার ফাঁদ,
সরি এই ধরনের কোন আত্মঘাতী হঠকারী কাজে আমরা থাকবো না। জাস্ট এই পর্যন্ত যারা আমার সাথে এটা শেয়ার করেছিল, আমাদের এই পর্যন্ত, যে কারণে আমাকে কোনো প্রোগ্রামে, তাদের কোনো প্রোগ্রামে একটা ছবি ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, ইনসাফ কিংবা তার আগের প্রোগ্রাম কিংবা কোনো প্রোগ্রামে আমাকে একটা দেখাতে পারবে না। আমি উপস্থিত ছিলাম। নূর, আমি একটু সাদ্দামের কাছে যাবো। আমি একটু চট করে দুটো জিনিস যদি আপনি একটু কাইন্ডলি বলেন। আপনি বলেছেন যে অনেকেই বলেছেন এখানে বিএনপি আওয়ামী লীগ থাকবে না, আপনাদের অবস্থান কি হবে, সেই অনেকেইরা কারা এবং তারা মানে কি প্রকাশ্য মানে আপনি মানে আমরা তো খুবই মানে এটি আসলে জনাব রেজা কিবরিয়ার কথা আসছে, আপনার কথাও রেজা কিবরিয়ার প্রসঙ্গে আসছে, যে অভিযোগটি আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে এতদিন তোলা হচ্ছিল যে কোনো না কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনারা কি সেই ষড়যন্ত্র করছিলেন আসলে, বা সেই ষড়যন্ত্রের মুখ কি আপনারা? খালিদ ভাই, ষড়যন্ত্র করার মতো অবস্থানে আসলে প্রকৃত অর্থে আমি এবং আমার সহকর্মীরা নেই, কারণ সবেমাত্র ছাত্র রাজনীতি শেষ করে জাস্ট জাতীয় রাজনীতিতে পা রেখেছি, উদীয়মান একটা সংগঠন তৈরি হচ্ছে। কাজী আমরা প্রধান সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো। ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু এই সরকার যা করার তাই করতাম। জনাব সাদ্দাম হোসেনের কাছে আমি একটু যাই। জনাব সাদ্দাম হোসেন, 23 অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ সদস্য মাসে 20 টাকা করে চাঁদা দিবেন, অন্যরা 15 টাকা দিবেন, কেউ 10 টাকা দিবেন, 5 টাকা দিবেন, এবার চাঁদা দিবেন, 3 মাস চাঁদা বাকি থাকলে সেটা হবে। কিন্তু আপনি যদি 25 খেয়াল করেন, আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে, যেটি হচ্ছে 25-এর খ, যেটি আপনাকে অ্যালাউ করে, আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা, এককালীন অনুদান, সদস্যের চাঁদা, ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বিক্রয়োদ্য অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে। আমি সেখান থেকে জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে, কারণ যে যেভাবে পারে সেটা করতে পারবে, সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানাই কিনা, সেটির কোনো অডিট হয় কিনা, সেটির কোনো হিসাব আছে কিনা, এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন? দেখুন, আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে 20 লাখ টাকার মতো রয়েছে, এবং আমাদের যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের বিষয় কিন্তু আমাদের যে মূল তহবিল রয়েছে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসার সহায়তার বিষয়ে আমাদের গঠনতন্ত্রে সুস্পষ্ট উল্লেখ থাকে। এবং এইগুলো নয়, আমাদের কিন্তু ছাত্রলীগের বিভিন্ন প্রকাশনা থাকে। আমাদের আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি, আমাদের গঠনতন্ত্র, আমাদের ঘোষণাপত্র, এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয়। আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি। এবং দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ তো 50 লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সে কারণে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা কিন্তু প্রকাশনাগুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি এবং সেটির মাধ্যমে আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা পরিচালনা করি। আমার কোনো অসুবিধা নাই, সেই যথেষ্ট টাকাটির একটি হিসাব আছে কিনা, একটি ফিগারেটিভ রূপ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই এটি আপনার জানা আছে? প্রত্যেকটির হিসাব রয়েছে। আমাদের নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে সেই বিষয়গুলো বারবারই কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে। এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি, সাংগঠনিক ব্যয় করছি, সেটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটিকে আমাদের উপস্থাপন করতে হয়। কোনো থার্ড পার্টি অডিট হয়? স্বাভাবিকভাবে আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যদি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে, আমি যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের 2 বছরের সময়সীমা, 1 বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে, এবং যখন কাউন্সিল হয়, কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে, কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয়, সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায়। জনাব সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব নূর, যে অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন, সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম, এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে, দলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে। এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন, বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন। এত ছোট পরিসরে যেই সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন, কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি, আয় ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর? তো আপনার ডয়েচে ভেলের একটা টিমকে পাঠান, আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন। আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে, অডিট কমিটি আছে, কেন তারপর আমাকে আসলে ব্যক্তিগতভাবে এখানে বলছেন অর্থ সম্পাদককে আপনি সরিয়ে দিয়েছেন যেহেতু অর্থ নিয়ে এখন না হলে রেজা কিবরিয়া
দলে আপনার নাই, কিন্তু তিনি তো দলে ছিলেন সে সময়, তো তার এখতিয়ার, তিনি আহ্বায়ক, তার স্বাক্ষর ছাড়া আমি কি কোনো কাজ করতে পেরেছি? যা সিদ্ধান্ত হচ্ছে, মিটিং এর সিদ্ধান্ত হচ্ছে, রেজুলেশন আছে, আপনি খাতাগুলো চেক করতে বলেন। অনুমান নির্ভর কথা আপনি অনেক কাছে শুনে আপনি বলবেন না আচ্ছা, সাদ্দাম, প্রশ্ন আমি করছি, please, আমি বলছি, সাদ্দামের কথা আচ্ছা, ঠিক আছে, আপনি reference টানলেন। আমি শুধু পুরনো প্রশ্নটাই শুধু করি। একটু বলি, আমি শুধু আমি পুরনো একটু প্রশ্নটা তথ্য করি। সংযুক্ত করি জি, যে ডক্টর রেজা কিবরিয়া যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিল তখন কিন্তু তার সই নিয়ে প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও আর্থিক বিষয়টি ডক্টর রেজা কিবরিয়ার প্রবাসী অধিকার নিয়ে পরিশোধ এসেছেন। করতে ডক্টর রেজা কিবরিয়ার সই লাগে না আসলে, কিন্তু ঘটনা হচ্ছে যে জনাব নূর, আমি এই প্রশ্নটি আগে একটু করতে চাই যে আপনি কি আসলে গণ অধিকার পরিষদের সদস্য সচিব? এটির একটু ব্যাখ্যা দেন, কারণ এটি আমাদের দর্শকরা এর কাছে ব্যাখ্যা চাইছেন, সাদ্দাম তো চাইলেনি। আর নিশ্চয়ই